আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে ইতিহাসের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হানে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, বরগুনা সহ দেশের উপকূলীয় অঞ্চলে। ঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। সরকারি হিসেবে স্মরণকালের এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে ১,৪০,০০০ মানুষ প্রাণ হারান। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হন প্রায় ১ কোটি মানুষ। ওই ঘূর্ণিঝড়ের ৩৫ বছর পরও কক্সবাজার সহ উপকূলের মানুষ এখনও অনিরাপদ জীবনযাপন করছেন। প্রতি বছরই ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। খেলার খবর, ক্রিকেট সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ দুপুর ২টায় দ্বিতীয় টি-20তে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সাগরিকার ব্যাটিং বান্ধব উইকেটে প্রথম টি-20তে পেসাররা বল হাতে হোঁচট খেলেও শেষ দিকে স্পিনার রিশাদ হাসান ও শেখ মেহেদীর কল্যাণে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশ। পরবর্তীতে রান তাড়ায় বিস্ফোরক ব্যাটিং করেন স্বাগতিক ৩ ব্যাটার পারভেজ ইমন, শামীম ও তাওহিদ হৃদয়। তবে এই খেলায় বাধা হয়ে দাঁড়াতে পারে চট্টগ্রামের টানা বর্ষণ। ঢাকার উপর চাপ কমিয়ে বিকেন্দ্রীকরণে দেশের প্রত্যেক অঞ্চলে জনগণের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামো সহ মৌলিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা করছে সরকার। সকালে সংসদে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড সহ সরকারের অন্যান্য পরিকল্পনার কারণে বাজেটে কোনো প্রভাব পড়বে না। হাসান মাহমুদের রিপোর্ট। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ শুরু হলে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, রাজধানীকে গ্রিন ও ক্লিন সিটি গড়ে তুলতে দুটি সিটি কর্পোরেশন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। নারী ও শিশুদের হবে সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিতকল্পে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাতুয়াইল ল্যান্ডফিল্ডকে সমন্বিত সার্কুলার ইকোনমিক ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে জিরো বর্জ্যে নিয়ে আসার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। ঢাকা দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। সেজন্যই মাননীয় স্পিকার, আপনি খেয়াল করে দেখবেন বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। এনসিপির সংসদ সদস্য হাসানাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড সহ সরকারের অন্যান্য পরিকল্পনা গ্রহণের কারণে বাজেটে কোনো প্রভাব পড়বে না। আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। কয়েকটি সুবিধা একজন ব্যক্তিই পাচ্ছেন, তো সেগুলোকে আমরা কাট ডাউন করব। সবগুলোকে আমরা কাট ডাউন করব না, যেগুলো রিপিটেশন হচ্ছে সেগুলোকে আমরা কাট ডাউন করব। নদী ভাঙন রোধে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বৈরী আবহাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর অফিসগামী মানুষ। সকাল থেকে তুমুল বৃষ্টিপাতের কারণে কোথাও যানবাহনের সংকটও দেখা দেয়। এছাড়া নিচু এলাকায় রাস্তায় পানি জমে যায়। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বজ্রপাতে এরই মধ্যে ৩ জেলায় ৩ জনের প্রাণহানি ঘটেছে। মধ্যরাত থেকে ঝড়ো বাতাসের সাথে টানা বৃষ্টি পড়ছে ঢাকা, কুমিল্লা, বগুড়া, চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে। চলমান বৃষ্টিপাতের কারণে দেশের স্থানের প্রধান প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। ঝড়ের ফলে ঘরবাড়ি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে শত শত গাছপালা। উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। আবহাওয়া অফিসের তথ্য মতে আগামী ৩ থেকে ৪ দিন সারা দেশে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, মোংলা, পায়রা সহ সকল সমুদ্র ও নদী বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি সহ সকল সদস্য। মঙ্গলবার ৩ ঘণ্টার এক বিশেষ বৈঠক শেষে সভাপতি শাম্মী সিলভা এবং নির্বাহী কমিটির সদস্যরা পদত্যাগের ঘোষণা দেন। বোর্ডের বরাত দিয়ে তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। আজ তাদের পদত্যাগপত্র ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে জমা দেওয়া হবে বলেও খবরে জানানো হয়েছে। তবে কমিটির সদস্যরা বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি। ফলে এসএলসিতে নতুন প্রশাসন কিভাবে গঠিত হবে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।
নতুন করে বৃষ্টি আর জলাবদ্ধতায় সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের বাসিন্দাদের দিন কাটছে দুশ্চিন্তায়। সারা বছরের হাড়ভাঙা পরিশ্রমের ফসল চোখের সামনেই পানিতে পচে নষ্ট হচ্ছে। সোনালী ফসলের এমন ক্ষতিতে হতাশ কৃষক। এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতা চান কৃষকেরা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের টানা বর্ষণে সুনামগঞ্জের সদর উপজেলার দেখার হাওর, বিশম্ভরপুরের খরচার হাওর, তাহিরপুরের শরীর হাওর এবং জগন্নাথপুর, দিরাই, শাল্লাসহ 10 উপজেলার হাওরের ধান পানিতে তলিয়ে গেছে। কৃষকের চোখের সামনে পচে নষ্ট হচ্ছে হাড়ভাঙা খাটুনির সোনালী ফসল। আর তাই ভারী বৃষ্টি, ঠান্ডা ঝোড়ো হাওয়া, বজ্রপাতে মৃত্যুভয় উপেক্ষা করেই হাওরের একমাত্র ফসল বাঁচাতে প্রাণপণ চেষ্টা। আশাত কেরা আছে উড়াত পানি, খমর পানি, ওরা শ্রমিকও পারাম না, মেশিনও চলে না, কি করি আমরা জীবন বাঁচাই। পানি সব দান পানি নিতেছে, তত টেয়া বাঙ্গা খরচ করে যে করলাম কিচ্ছু নাই, সব তো আমরা শেষ হয়ে গেল গা। 3 ভাগের 1 ভাগও খাটা হয়েছে না আমাদের দেখার ওরা একবারে সারা হাওরই রয়ে গেছে। তবে কৃষি বিভাগ জানিয়েছে হাওর অঞ্চলের প্রায় 44 ভাগ ফসল কাটা হয়েছে। যে সমস্ত জমির ধান 80 ভাগ পেকে গেছে, সেই সমস্ত জমির ধান যেহেতু দুর্যোগের একটা সম্ভাবনা আছে, আগাম বন্যার সতর্কবার্তা আছে, সেহেতু পাকা ধান কোনোভাবেই মাঠে রাখা যাবে না, যাতে যেভাবে হোক কেটে ফেলতে হবে। সেই লক্ষ্যে আমরা প্রচারণা চালাচ্ছি। বন্যার যথেষ্ট আমরা প্রস্তুত আছি। আর বাঁধের যে বিষয়টা আপনারা জানেন, বাঁধের পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে, এই বাঁধ যে কোনো বাঁধের বিপর্যয়ের ক্ষেত্রে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসার ঢলে নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী, কলমাকান্দায় উবদাখালী ও খালিয়াজুরির ধনু নদের পানি বৃদ্ধি পাওয়ায় বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকেরা। অনেক দুর্যোগ গেছে, ঘন ঘন ভারী বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে সমস্ত জমি তল হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সোমেশ্বরী নদীর বিজয়পুর পয়েন্টে পানি বিপদসীমার 5.73 মিটার নিচে এবং খালিয়াজুরিতে ধনু নদের পানি বিপদসীমার 2.71 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে দুদিনের ভারী বৃষ্টিতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে হাওরের পানি বেড়েছে। এতে তলিয়ে গেছে মাঠের সোনালী ফসল। ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। 40 কের ক্ষেত করছি, 40 কের ক্ষেত হয়ে গেছে তলয়া। এখন কি করি, কেমনে কি করি? যে জমিগুলা তলে আছে এগুলা কাটা যাইতেছে না, আর যেটি কাটা যাইতেছে এটি মনে করেন গলা পানি, বুক পানি আর কোমর পানি। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বিগত ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর সাথে যে আচরণ করেছে, ভবিষ্যতে সেটি করার আর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। সকালে জাতীয় প্রেস ক্লাবে উপকূল রক্ষা নিয়ে আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। একই সাথে চলমান সংকট মোকাবেলা করতে সরকার ও বিরোধী দলকে দেশ ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় মন্ত্রী রাজনৈতিক বিশৃঙ্খলা পরিহারে বিরোধী দলকে ভাষা ব্যবহারে আরও সংযত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি আরও বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি খাল খনন কর্মসূচিকে বিপ্লব ও আন্দোলনে পরিণত করতে হবে, যাতে কৃষিকাজে পানির স্বল্পতা মেটানোর সাথে বড় ধরনের দুর্যোগ মোকাবেলা এবং উপকূল ও দেশকে রক্ষা করা যায়। ফ্যাসিস্ট যে আচরণ এদেশের মানুষের সাথে করেছিল, ফ্যাসিস্ট যে আচরণ বিরোধী দলের সাথে করেছিল, রাজনৈতিক দলগুলোর সাথে করেছিল, সেই আচরণ করার সুযোগ এখনো আসে নাই। আর এই আচরণ তো হবেই না, এই আচরণ করার কোনো সুযোগও নাই। কারণ একটা গণতান্ত্রিক দেশে যদি সমাধানের দিকে যেতে হয়, যদি লক্ষ্যে পৌঁছতে হয়, গণতান্ত্রিক ভাষা, রীতি ফলো করেই আমাকে বিরোধী দল, সরকারি দল একে অপরের জন্য সংগ্রাম করেই দেশটাকে গড়তে হবে। জামায়াতে ইসলামীর কোন নেতা জান্নাতের টিকিট বিক্রির কথা বলেছেন তা নিয়ে সংসদে চ্যালেঞ্জ দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ও রাজশাহীর 1-এর সংসদ সদস্য মুজিবুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্যে সড়ক, সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার। চাঁদাবাজ কোন দলের সদস্য হতে পারে না। চাঁদাবাজ চাঁদাবাজি, তাদেরকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে। আজকে বিরোধী দল এই প্রস্তাব দিতে চায় যে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে হবে। এতগুলা সরকার এসেছে, জাতীয় সংসদে কোরআনের একটি আইনও চালু করে নাই। আপনি যানবাহন দিবেন, বিক্রি করবেন,
জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দিবেন না, আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা, এটা মানুষের কথা না। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? গণভোট মানুষ 71% মানুষ রায় দিয়েছে কিসের জন্য? জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য। জুলাই সনদ কি? যে জুলাই সনদ আমরা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সমস্ত রাজনৈতিক দল সই করেছি, একমত হয়েছে। কিছু সাংবিধানিক সংস্কার আছে, অন্যান্য সংস্কার আছে, এটা আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর, অঙ্গীকারবদ্ধ। ব্যবসায় বাধা দূর করতে শতভাগ আন্তরিকতা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় রাজস্ব বোর্ড এবং এফপিসিসিআই এর যৌথ উদ্যোগে এনবিআর পরামর্শক কমিটির সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, রপ্তানি খাতকে সবচেয়ে গুরুত্ব দেবে সরকার। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান ও এফপিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ আব্দুর রহিম খান সহ ব্যবসায়ী নেতারা এতে অংশ নেন। এতে রাজস্ব আদায়ে নানা জটিলতা দূর করে ব্যবসা চালিয়ে নিতে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ী প্রতিনিধিরা। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কিছু পদক্ষেপ নেওয়ার বেশিরভাগ পানি সড়ক থেকে নেমে গেছে। মঙ্গলবার 4 থেকে 5 ঘন্টার ভারী বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে যায়, ফলে যানবাহন চলাচল ব্যাহত হয়। চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সেনাবাহিনীর মাধ্যমে কয়েকটি খালের সংস্কার কাজ চলমান থাকায় সেসব জায়গায় প্রায় 30টি বাঁধ দিতে হয়েছে, যে কারণে বাড়তি পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। খালগুলোর বাঁধ কেটে দেয়ায় রাতেই পানি নেমে গেছে। জলাবদ্ধতাকে অপ্রত্যাশিত উল্লেখ করে নগরবাসীর কাছে ক্ষমা চেয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বজ্রপাতে আজও 3 জেলায় নির্মাণ শ্রমিক, জেলে সহ 4 জনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, সকালে জামালপুরের ইসলামপুরের ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় মরাকান্দি গ্রামের নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ যায় শামীম মিয়া নামে এক জেলের। অন্যদিকে সকালে উপজেলার ইন্দুল্লামারি গ্রামে একটি সড়ক নির্মাণের কাজে সময় বজ্রপাতে মৃত্যু হয় সাগর নামে আরেক শ্রমিকের। এছাড়া মাদারীপুর ও রাজবাড়ীতে বজ্রপাতে মারা গেছে আরও 2 জন। বোতলজাত সয়াবিন তেল লিটারে 4 টাকা বাড়িয়ে 195 টাকা থেকে 199 টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্য তেলের বাজার মূল্য নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা তেলেও লিটারে 4 টাকা বৃদ্ধি করে 175 টাকা থেকে 179 টাকায় বিক্রি করা হবে। বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পণ্যের উৎসে মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এতে বাজারের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হবে বলেও মনে করছেন তিনি। নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আসামি আব্দুর রহিম রনিকে 50,000 টাকা জরিমানা দিয়েছে আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় দেন। 2022 সালে নোয়াখালী জেলা শহরের নিজ বাসায় তার প্রাইভেট শিক্ষক আব্দুর রহিম রনি ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে অদিতাকে ছুরি দিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা হত্যা মামলা দায়ের করে। চট্টগ্রামে যাত্রা শুরু করল নৌবাহিনী মেডিকেল কলেজ। নগরীর পতেঙ্গায় নবনির্মিত কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বনৌজা ঈশা খান ঘাটি সংলগ্ন বন্দরটিলা এলাকায় চালু হয়েছে নৌবাহিনী মেডিকেল কলেজ। অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক চিকিৎসা বিষয়ক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। চট্টগ্রামের উপকূলীয় এলাকায় অবস্থিত আধুনিক মেডিকেল কলেজটিতে এরই মধ্যে চলতি শিক্ষাবর্ষে 50 জন বেসামরিক শিক্ষার্থী অংশগ্রহণে 5 বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। মানিকগঞ্জে ধলেশ্বরী নদীর ভাঙন রোধে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করলেন বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। সকালে সাটুরিয়া উপজেলার বড়াইদ ইউনিয়নের ধলেশ্বরী নদীর 80 মিটার ভাঙন প্রবণ স্থানে জিও ব্যাগ ও জিও টিউব ফেলে প্রাথমিক প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই অস্থায়ী কাজে ব্যয় ধরা হয়েছে 42 লাখ টাকা। আফরোজা খানম রিতা বলেন, বর্তমান সরকারের অধীনে নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম সহ 7 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ভোরে নওগাঁ সদরের সান্তাহার নাটোর মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় বোয়ালিয়া ইউনিয়নের শাহাপুর এলাকা থেকে 7 ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। জব্দ করা হয় দেশীয় অস্ত্র, রেজিস্ট্রেশনবিহীন একটি ট্রাক, মোটরসাইকেল সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের এই দিনে ইতিহাসের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হানে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, বরগুনা সহ দেশের উপকূলীয় অঞ্চলে। ঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। সরকারি হিসেবে স্মরণকালের এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে 1,40,000 মানুষ প্রাণ হারান। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হন প্রায় 1 কোটি মানুষ। ওই ঘূর্ণিঝড়ে 35 বছর পরও কক্সবাজার সহ উপকূলের মানুষ এখনও অনিরাপদ জীবনযাপন করছেন। প্রতি বছরই ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো 9,000 কেজি আম জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সাতক্ষীরার কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশি করে 151 ক্যারেট আম জব্দ করে। জব্দকৃত আমগুলো কৃষি বিভাগ পরীক্ষা করে দেখা যায় আমগুলো কেমিক্যাল মিশিয়ে পাকানো ও অপরিপক্ক হওয়ায় ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে বিনষ্ট করা হয়েছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরে খেলার মাঠ ও জমি রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলার দক্ষিণ প্রতাপপুর এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে নারী পুরুষ সহ হাজারো মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দক্ষিণ প্রতাপপুর মৌজার প্রায় 16 একর রেকর্ডীয় জমি বালুমহালের অন্তর্ভুক্ত করেছেন। অবিলম্বে রেকর্ডীয় জমি ও খেলার মাঠকে বালুমহালের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান এলাকাবাসী। সংবিধান সংশোধনে 17 সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এই কমিটিতে বিরোধী দল থেকে 5 জনের নাম দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এই কমিটি গঠনের ক্ষেত্রে তাদের ধারণাগত ভিন্নতা রয়েছে, তাই নিজেদের মধ্যে আলোচনার পর তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। সংসদ অধিবেশনে মধ্যাহ্ন বিরতির পর সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করে আইনমন্ত্রী বলেন, কমিটি করার বিষয়ে 12 জনের নামের তালিকা তারা ঠিক করেছেন। আমরা একটি সংসদীয় বিশেষ কমিটি করতে চাই, যেটা সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। এখানে 12 জনের মধ্যে বিএনপি 7 জন দিয়েছে, 5 জন অন্য দলের থেকে দেওয়া হয়েছে এবং ওনাদের পক্ষ থেকে যদি 5 জনকে দেওয়া হয়, তাহলে এই কমিটির সংক্রান্ত বিষয় আমরা আগামীকাল উপস্থাপন করতে চাই। এই বিষয়টা আমাদের মাঝে একটা আলোচনার বিষয় আছে, কারণ আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট প্রস্তাব ওনারা দিয়েছেন, সেটাকে আমরা নিলাম, শুনলাম, বাট আমরা পরে জানাবো। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটের মধ্যেই এর খুচরা মূল্য লিটার প্রতি 4 টাকা করে বেড়েছে। ফলে প্রতি লিটার খোলা তেলের দাম দাঁড়িয়েছে 180 টাকা, আর বোতলজাত ভোজ্য তেল হয়েছে 199 টাকা লিটার। বাণিজ্য মন্ত্রণালয়ের ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত হয়, যা আজ থেকে কার্যকর হচ্ছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। গত বেশ কিছুদিন ধরেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। গত সপ্তাহে বাণিজ্যমন্ত্রী এই সংকটের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন। অবশেষে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্য তেল উৎপাদনকারী ব্যবসায়ীদের সাথে বৈঠক করে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি 4 টাকা বাড়ানোর ঘোষণা দিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সয়াবিন তেল যারা আমদানি করেন, উৎসের মূল্য বৃদ্ধির কারণে আমদানি মূল্যের উপর সেটার প্রভাব পড়েছে। এই প্রভাবটি পড়েছে আসলে রোজার সময় থেকে, রমজান মাসের সময় থেকে পড়েছে, এবং সেই সময় থেকেই আমদানিকারক এবং রিফাইনাররা ক্রমাগতভাবে অনুরোধ জানিয়ে আসছিলেন আমাদেরকে যে মূল্যর একটা ঊর্ধ্ব সমন্বয় করার জন্য। যেই বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল 195 টাকা লিটার, তা বেড়ে হয়েছে 199 টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম 176 টাকা থেকে বেড়ে 180 টাকা হয়েছে। 5 লিটারের বোতলজাত তেলের দাম 955 টাকা থেকে বেড়ে হয়েছে 975 টাকা। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির যুক্তি দেখিয়ে ভোজ্য তেল ব্যবসায়ীরা কোরবানির ঈদের পর এই দাম আরও বাড়ানোর দাবি জানান। ঈদের পরে সরকার নিশ্চয়ই এই জিনিসটা ভেবে দেখবেন এবং এই মূল্য সমন্বয়টা
কারণ আজকাল পৃথিবী সব ওপেন, আমরা দেখতে পাচ্ছি কোথায় কী দাম, তাতে ডিউটি যোগ হবে, আপনার ভ্যালুয়েশন কী হচ্ছে, প্রসেস লস কী হচ্ছে, এটি সব কিছু অত্যন্ত খোলাখুলি, এখানে কোনো কিছু হাইডেন্স করার কিছু নাই। সয়াবিন তেলের নতুন এই মূল্য বুধবার থেকেই কার্যকর হচ্ছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদের ৪৯ জন সংরক্ষিত মহিলা আসনের গেজেট প্রকাশ করবে ইসি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় বিকেলে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দিন খান একথা জানান। তিনি বলেন, বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র প্যানেলের ১ জন প্রার্থী রয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিয়েছে ইসি। যাচাই বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে আদালতের রিট পিটিশন নিষ্পত্তি করবে তারা। এদিকে ভোট গ্রহণের তারিখ ১২ মে থাকলেও ৫০ জনের বেশি প্রার্থী না থাকায় ভোটের প্রয়োজন পড়ছে না, তাই বৃহস্পতিবারই গেজেট প্রকাশ করছে কমিশন। এর আগে ৮ এপ্রিল সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। শিশু কিশোরের মানসিক বিকাশ ও সুস্থ জীবনধারার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন। একযোগে ৬৪ জেলায় এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এসব তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রাজধানীর পল্টনে এনএসসি সভাকক্ষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও জানান, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, কাবাডি, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টে প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভা বাছাই কার্যক্রম চলবে। ১২ থেকে ২৭ এপ্রিল ১,৬০,৭৭৯ জন অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। ৮টি ইভেন্টের জন্য ১২ থেকে ১৪ বছরের কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের লক্ষ্যেই নতুন করে স্পোর্টসের আয়োজন বলে জানালেন আমিনুল হক। আপনারা জেনে আনন্দিত হবেন যে রেজিস্ট্রেশনের জন্য খুব সংক্ষিপ্ত সময় থাকা সত্ত্বেও সারা দেশের শিশু কিশোরদের মধ্যে আমরা যে উদ্দীপনা দেখেছি তা এক কথায় নজিরবিহীন।